বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সহ যারা দায়িত্বে রয়েছেন, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আজকে যে টপিক আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ, দিকসমূহে আলোচনা ও টেকসই পরিকল্পনা শীর্ষক। তো আমার পূর্বে সম্মানিত আলোচক যারা ছিলেন তারা বক্তব্য রেখেছে। আমার মনে হয় আমাদের বেসিক যে জায়গাটা, আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির যে মূল জায়গাটা, এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং এই জায়গাটা আমরা অনেকেই আলোচনা করতে চাই না বা আলোচনা হয় না। যেমন ধরেন, আমাদের এই শিক্ষা ব্যবস্থা আজকে এ পর্যন্ত আসার পিছনে আমি মনে করি অনেকাংশেই ভারত এবং ভারতের দায়িত্বশীল যারা রয়েছেন তারা দায়ী। এখন প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিভাবে সম্ভব? কিভাবে? হ্যাঁ, সম্ভব। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, তাই তো? কিন্তু বিগত 54 বছরে আপনি কি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেন? কেউই আমরা জানি না। কেন জানেন? কারণ এই 54টি বছরে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে, যে সকল দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকেই ক্ষমতার চেয়ারে বসার পরে তাদের নিজেদের দলীয় স্বার্থ হাসিলের জন্য নিজেদের বয়ানে মুক্তিযুদ্ধকে বয়ান করেছে। আর ওই ইতিহাসটাই আমাদের সামনে দেওয়া হয়েছে, আমরা সেটা পড়েছি। আর বিগত 15-16 বছর আওয়ামী লীগ আমাদের সামনে যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসছে, সেটা পুরোপুরি ভারতীয় বয়ানের মুক্তিযুদ্ধের ইতিহাস। মানে ইন্ডিয়া যেভাবে এই বয়ানটি তৈরি করেছে, ঠিক সেই বয়ানের ইতিহাসটি আমরা বিগত 15 বছর ধরে পড়েছি। আওয়ামী লীগ সবসময় বলে যে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, বলছে না বিগত 15 বছর। এটার মানে কি? এটার যদি আমরা সারমর্ম করি, জিস্ট পয়েন্টটা বের করি, তার মানে হচ্ছে ইন্ডিয়া না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ঠিক না? এটা কি সত্য? এখন আসেন, ইন্ডিয়া আসলে 1971 সালে কি চেয়েছিল? ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা, মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, এটা কোনোদিনই চাই নাই। ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে কাট অফ, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে, জাস্ট বিচ্ছিন্ন হোক, আলাদা হয়ে যায়। ওই আলাদা হওয়ার পরে স্টপ, মানে ফুল স্টপ। এখন আমরা যদি এই স্বাধীনতার সংজ্ঞাটা জানতে চাই, বলি স্বাধীনতা মানে কি? হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, চোখে চোখ রেখে প্রত্যেকটা দেশের সাথে আপনি আপনার দেশের বার্গেনিং করবেন, আপনার দেশের ন্যায্য অধিকার আদায় করবেন, আপনার দেশের ন্যায্য হিস্সা আপনি আদায় করে নিয়ে আসবেন। এটার মানে স্বাধীনতা। ইন্ডিয়া কি এটা চেয়েছিল? ইন্ডিয়া চেয়েছে কি, বাংলাদেশ তোমরা পাকিস্তান থেকে আলাদা হও আর আমাদের পেটে এসে ঢুকো। মানে পাকিস্তান থেকে আলাদা হও আর ইন্ডিয়ার পেটে চলে যাও। মানে একজনের কাছ থেকে বলছে আলাদা হওয়ার জন্য, আরেকজনের কাছে মাথা নত করে নমনম করার জন্য বলছে। এটার মানে কি স্বাধীনতা হলো? এই যে গোলামীর ইতিহাসটা, এই গোলামীর ইতিহাস 1971 সাল থেকে শুরু হয়েছে আমাদের, বীজটা ওখান থেকেই। আর আজকে 2025 সাল, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা শুরু হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ইন্ডিয়ান পরিকল্পনায় ধ্বংস করা হয়েছে। কারণ ইন্ডিয়া জানে বাংলাদেশের নাগরিকরা তথা বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তাহলে এই ঢাকার বুকে ইন্ডিয়ার আধিপত্যবাদ চলবে না। বুঝছেন বিষয়টা? মানে আজকে যদি আমরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠি, ক থেকে করিম, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তো আমরা ঢাকার বুকে স্লোগান দিব, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যেটা অলরেডি শুরু হয়েছে। এই জন্য ক থেকে যাতে আমরা করিম না পড়তে পারি, সেই ব্যবস্থা ইন্ডিয়া বিগত সময়ে করে রেখেছিল। তাদের পরিকল্পনায় দেখেন, গত বছর পত্রিকায় দেখলাম 35 লক্ষ কপি বই ইন্ডিয়া থেকে ছাপিয়েছে শেখ হাসিনা। আচ্ছা বলেন তো, বাংলাদেশের ছাপাখানার অভাব আছে? সরকারি ছাপাখানা আছে, এছাড়াও বেসরকারি কয়েক হাজার ছাপাখানা। সরকার চাইলে এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের মধ্যে বই ছাপাতে পারতাম। ইন্ডিয়াতে যে বইগুলো ছাপানো হয়েছে, আপনারা জানেন এই বইয়ের কোয়ালিটি। আমি এগুলো নিয়ে গবেষণা করছি। এত নিম্নমানের কাগজ, একটা ফোঁটা পানি পড়লেই শেষ। কেন করলো? উদ্দেশ্য দুটো। এক,
ইন্ডিয়াকে আর্থিকভাবে বেনিফিট দেওয়া, দ্বিতীয়ত আমাদের পাঠ্যপুস্তকে ইন্ডিয়ার বয়ান পরতে পরতে ছড়িয়ে দেওয়া। মিডিয়াতেও আসছে যে ইসলামিক একটা মাদ্রাসার বইয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা ওই ছবি দিয়ে, মানে চিন্তা করেন কি সূক্ষ্মভাবে আমাদের তরুণদের মাথার মধ্যে, মগজের মধ্যে ওরা ওদের সংস্কৃতি ঢুকাচ্ছে। বিগত 15-16 বছরে আমাদের ছোট ভাইরা, সন্তানরা যখন বই খুলে দেখে সবকিছুতে ইন্ডিয়ান কৃষ্টি কালচার, ইন্ডিয়ান সংস্কৃতি, অথচ তারা জানেই না যে বাঙালি জাতি তথা বাংলাদেশের 1000 বছরের ইতিহাস আছে, সমৃদ্ধ ইতিহাস আমাদের। হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে তিতুমির, তার আগে আমরা মানে 1000 বছরের ইতিহাস একবারে আমাদের ওই ওলি আউলিয়াদের থেকে শুরু যদি করি, আমরা ফকির মজনু শাহ থেকে শুরু করি, 12 আউলিয়া, 360 আউলিয়া, সেই ইতিহাস আমাদের পরতে পরতে সমৃদ্ধ ইতিহাস। কিন্তু এই ইতিহাসগুলো বাংলাদেশের আমাদের পাঠ্যপুস্তকে নেই। পরিকল্পিতভাবে এগুলোকে মানে বের করে দেওয়া হয়েছে। আমরা যখন পড়তাম, আমি নিজেও পড়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, 4 খলিফার জীবনী। এখন এগুলো খুলে দেখেন, বিগত 10-15 বছরে নাই। সাহাবায়ে কেরামের জীবনী বাদ দেওয়া হয়েছে, নবী রাসূলের জীবনী বাদ দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ ইন্ডিয়া জানে যে বাংলাদেশের একটা ছোট বাচ্চা যখন আল্লাহ রাসূলের জীবনী পড়বে, তখন তার মস্তিষ্কে ঢুকবে আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর মধ্যে নাম্বার 1 সত্যবাদী মানুষ। তার জীবনে কোনো কলঙ্ক নেই, কোনো খারাপ দাগ নেই, জীবনে কোনো একটা মিথ্যা কথা বলেন নাই। তাহলে ও ছোট থেকেই সত্যবাদী হওয়া শিখবে, যে আমাকে সত্যবাদী হতে হবে। ইন্ডিয়া এটা ভালো করে জানে। আমরা কিন্তু কোরআন নিয়ে গবেষণা করি না, ইসলাম নিয়ে গবেষণা করি না। বেধর্মী যারা, তারা আমাদের থেকে হাজার হাজার গুণ এগুলো নিয়ে গবেষণা করে। ইভেন ইসরায়েলে বড় বড় কোরআন ইনস্টিটিউট আছে, কোরআন নিয়ে গবেষণা করে। এগুলো তো আপনার দেখেন সোশ্যাল মিডিয়ায়। এই যে মানে আপনার কিয়ামত হবে, এই কিয়ামতের আগে কি পরিস্থিতি তৈরি হবে বিশ্বে, পৃথিবীতে, তারা সব জানে, আমাদের থেকে বেশি জানে। এই জন্য যে ময়দানে আপনার ওই যে ইয়াজুজ মাজুজ এই যে যারা আসবে, ওই ময়দানটা নাকি এখনই তারা ওই ইহুদিরা যেখানে লুকাবে গিয়ে ভয়ে পাথরের নিচে, গাছের নিচে, ওই জায়গাতে ওরা এখন এই গাছপালা লাগানো শুরু করছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে ইয়া তৈরি করছে। কারণ ওরা জানে যে এরকম পরিস্থিতি আসবেই। কোরআনে যেটা আছে 100% সত্য, ওরা জানি। এই জন্য ওরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, আমরা কেউ জানি না। এখন এই জায়গায় আমাদের যথেষ্ট ঘাটতি আছে। যাই হোক, আজকে আপনাদের উদ্দেশ্যে আপনারা যে কিনোটটা লিখেছেন, খুব সুন্দরভাবে প্রবন্ধটা আমি পড়লাম, অত্যন্ত চমৎকার ভাবে আপনারা পয়েন্ট আউট করেছেন বাংলাদেশের কি কি সমস্যা, এই সমস্যার সমাধান করবে কি কি করা দরকার। আজকে দেখেন আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমরা স্যাটেলাইট বানাই। এই একগুলো 4000 কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট বানানো হলো। সেই স্যাটেলাইট কোনো কাজে আসে না, 4000 কোটি টাকা এমনি গচ্চা, আর প্রত্যেক বছর বছর টাকা নষ্ট করা হচ্ছে। অথচ আমার দেশে আগে কোনটা প্রয়োজন? আমি একটা ভিআইপি রোড দিয়ে যাব, ওখানে কোনো রিক্সা নাই, আমার একটা রিক্সা সামনে ঢুকতে দেয় না। আজকে এই বুয়েটের ছাত্র যারা এই স্যাটেলাইট বানাই, আমি তাদেরকে বলতে চাই স্যাটেলাইট আমাদের প্রয়োজন নেই ভাই। আগে এমন একটা রিক্সা বানাও যে রিক্সাটা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দরভাবে চলবে। পরিবেশ বান্ধব রিক্সা বানাও, পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাও যেগুলো আমাদের প্রয়োজন। স্যাটেলাইট বানিয়েছো, কোনো কাজে লাগে না। আর এটা মানে ওই যে কি বলে একটা প্রবাদ আছে, মানে ওই হাতি পালার মতো, কাজে তো আসে না, বরং রাষ্ট্রের টাকা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। অথচ আমার দেশের যারা বিজ্ঞানী আছেন, যারা প্রকৌশলী আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা কোনোদিন চিন্তা করেছেন এদেশের মেহনতি গরিব অসহায় মানুষগুলোকে উন্নত করার জন্য, এদেরকে উপরে তোলার জন্য আমাদের যে ধরনের টেকনোলজি আবিষ্কার করা দরকার, যে ধরনের যন্ত্র বানানো দরকার, সেগুলো আগে বানাতে হবে। তারা এই চিন্তাই করে না। চীন আজকে সারা বিশ্ব মানে দাপিয়ে বেড়াচ্ছে কেন? তারা এই জিনিসগুলো চিন্তা করেছে। আজকে চীন দেখবেন ছোট্ট একটা সুই থেকে শুরু করে একবারে সামরিক বিমান সবকিছু বানায়। আর এটা কিভাবে সম্ভব হয়েছে? 13 বছর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রেখেছিল, কারণ যখন দেখতে পাচ্ছে ইউনিভার্সিটি থেকে খালি গ্র্যাজুয়েট বের হয়, অনার্স, মাস্টার্স, পিএইচডি, অমুক তমুক, কিন্তু এগুলো শিক্ষা জীবন শেষ করে কোনো কর্মসংস্থান নাই। তারপরে কি করতেছে? বাধ্য হয়ে চিন্তায় চোর, ডাকাত, ঘুষখোর বের হচ্ছে। তখন বললো যে সব বন্ধ করেন। বন্ধ করে কি হলো?
প্রত্যেকটা ঘরে ঘরে কারখানা হয়ে গেল, পেটের দায়ে সবাই বাধ্য হয়ে যন্ত্রপাতি বানানো শুরু করলো, ঘরে ঘরে হয়ে গেল ফ্যাক্টরি। আজকে চীন হয়ে গেল পৃথিবীর সবচাইতে বড় কারখানা, বড় ফ্যাক্টরি, ঠিক না? তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে তারাই ধ্বংস করছে, নষ্ট করেছে। আমরা যাতে বাঙালি জাতি তথা বাংলাদেশের নাগরিকরা স্বশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, এজন্যই আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আর ইসলামী শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একবারেই সেগ্রিগেটেড, মানে আলাদা করে দেওয়া হয়েছে। কারণ ওরা জানে কুরআন, হাদিস এবং ইসলামী শিক্ষা কোনোভাবেই এদেশের তরুণদের মননে মস্তিষ্কে ঢুকানো যাবে না। কারণ ইসলামী শিক্ষায় একজন ছাত্র যখন শিক্ষিত হবে, সে কোনোদিন বিড়ি খাবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, ঠিক কিনা? এই জন্য কিন্তু ওরা ইসলামী শিক্ষা নষ্ট করেছে। আমার ভিতরে যখন ইসলামের ন্যূনতম জ্ঞান থাকবে, আমি জানি মদ, গাঁজা, ভাং, বিভিন্ন ধরনের মাদক এগুলো ছোঁয়া যাবে না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না। আর আজকে যদি ভারতীয় ফেন্সিডিল বাংলাদেশের তরুণরা না খায়, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনারা খোঁজ নিয়ে জানেন, ভারতের 90% মাদক কারখানা সীমান্তে, এবং বাংলাদেশে যে ফেন্সিডিলটা ঢুকে 99% ইন্ডিয়া থেকে আসে, 1% মায়ানমার থেকে। আর যত ওই যে বাবা নাকি বলে ওই ইয়াবা, এগুলো ঢুকে সব মায়ানমার থেকে। আর এই যে ইন্ডিয়ার মাদক, এখন আপনারা বুঝেন না, মূল জায়গায় হাত দেন না। এখন ইন্ডিয়া দেখতে পাচ্ছে আমার সঠিক শিক্ষা থেকে দেবে একটা, বুঝছেন আমার বিষয়টা? এই জিনিসটা আমাদের ছড়াতে হবে। এটা তো জানেন না, অনেকে বলতে হবে। আমার বাড়ি ঠাকুরগাঁও, আমি দেখি সীমান্তে কিভাবে মাদক ঢুকে, ছোট ছোট বাচ্চা ফেন্সিডিল খাই, মানে মাদক খাই, চিন্তার বাইরে। আমাদের বয়স 34 বছর, আমি জীবনে আজ পর্যন্ত মানে বোতলটা বোধহয় দেখি নাই। চিন্তা করে দেখেন, এটা এইভাবেই ধ্বংস করা হয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা যত বেশি আমাদের সমাজে ছড়িয়ে দেব, যত বেশি কথা বলবো, তত আমাদের তরুণ প্রজন্ম সচেতন হবে, দেশবাসী জাগ্রত হবে, তারাও সচেতন হবে। এবং বর্তমান যে সরকার, এই সরকার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এই সরকার আমাদের প্রত্যাশা ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু বাস্তবিক অর্থে এখন পর্যন্ত তাদের অগ্রগতি একবারে হতাশাজনক। একবারে কেন? কারণ এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রশ্ন নাই। তিনি এরকম একটা পরিস্থিতিতে, আমি মনে করি বাংলাদেশের জন্য রহমত আল্লাহই পাঠিয়েছেন, আল্লাহর রহমত। কিন্তু তারপরে যারা বাকি সবগুলো, মানে 99% আওয়ামী দোসর, ভারতীয় দালাল, এদেরকে প্রমোশন দিয়ে চেয়ার দেওয়া হচ্ছে, উপদেষ্টা বানানো হচ্ছে। এই যে আমাদের মুরব্বী, তিনি বলে গেলেন ওই যে ইয়া ভাঙা হচ্ছে, বিভিন্ন স্থাপনা ভাঙা হচ্ছে, তারা ভাঙছে, এই ছাত্র জনতার নামে ভাঙছে। এই ব্যাককলদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যে এগুলো ভাঙতেছো, আগে তোমরা তো একটা সরকার বানিয়েছো, এই সরকার তো তোমাদেরই, তোমরাই বলছো আমাদের সরকার। তো একটা বডিকে দায়িত্ব দেওয়ার পরে তুমি কেন আবার আইন হাতে তুলে নেবা? তুমি প্রয়োজনে সরকারকে বলো যে এটার বিরুদ্ধে আমরা, এটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। একদিকে সরকার আছে, বডিকে দায়িত্ব দিয়েছে, সরকারকে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আবার এদিকে এসে বলে না এসব ভেঙে ফেলতে হবে, অমুক তমুক। বুঝছেন, মানে এরকম একটা অরাজক পরিস্থিতি। আমরা তো এরকম সরকারই চাই না, আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার। বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে বিপ্লবী সরকার হবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থান বিপ্লবের নীতি হচ্ছে এটা, যারা বিজয়ী পক্ষ তাদের নিয়েই হবে সরকার। সিরিয়াতে কয়েকদিন আগে বিপ্লব হয়েছে, দেখেছেন সবাই? বিপ্লবী ছাত্র নেতা চেয়ারে বসছে, সাথে সাথে ঘোষণা দিল আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, এবং 5 বছরে কি কি করবো রোডম্যাপ দিয়ে দিল, এবং সাথে সাথে বললো আমরা একটা বিপ্লবী সরকার করবো বিপ্লবের পক্ষে সকল শক্তিগুলোকে নিয়ে। এটাই হওয়া উচিত। আপনারা বিপ্লবের পক্ষের শক্তি, এই আন্দোলনে আপনারা অবদান রেখেছেন, অংশগ্রহণ করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, অথচ এই সরকারের স্টেকে আপনার কোনো অবদান নেই, আছে? আজকে একজন রিক্সা চালক, 22 জন রিক্সা চালক জীবন দিয়েছেন এই আন্দোলনে। এই যে রিক্সা চালকরা যখন আন্দোলনে যায়, সে এই চিন্তা করেছিল যে এই সরকারের পতন হলে আমি 10 টাকার ভাড়া 20 টাকা নেব, এই জন্য আন্দোলনে যাই, এই চিন্তা করছে? এই চিন্তা করলে সে আন্দোলনে যাইতো? যাই নাই। আজকে ফুটপাতের হকার, সেও জীবন দিয়েছে। সে কি চিন্তা করেছিল যে হাসিনার পতন হলে এরপরে যে আসবে আমি ওই ফুটপাত দখল করে বড় দোকানটা বড় করবো? এই চিন্তা করছে? এই বিপ্লবের প্রত্যেকে দেশ প্রেমের জায়গা থেকে, দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে স্বপ্ন থেকে বিদায় কিন্তু অংশগ্রহণ করছে। আজকে এই সরকার এসে বিপ্লবের প্রত্যেকটা পক্ষের শক্তিকে নিয়ে আজকে কাজ করা দরকার ছিল। শুধুমাত্র একটা স্টেক, ছাত্ররাই সব করে ফেলছে। আর রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন, এরা কিছুই না।
আরে ভাই, আমি তো 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছি, যে কপালে দেখেন এখন আমার সেলাইয়ের দাগ যায় নাই। এই কথাগুলো কেন বলছি? ক্ষোভের জায়গা থেকে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন, এই যে উপদেষ্টা পরিষদের 95% বিগত 16 বছরে এরা আন্দোলন তো দূরে থাক, হাসিনার একটা আচরণ লাগে না এদের গায়ে। হাসিনার আমলে সুবিধাভোগী ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, নানাভাবে সুবিধা নিয়েছেন, আর এরা হঠাৎ করে এখন উপদেষ্টার চেয়ারে, এরা এখন মন্ত্রী। আর আমি, আপনি, আমরা যারা এই আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমাদের কোনো খবর নাই। এখন পদে পদে সমস্যা হচ্ছে না? এই যে গতকালকে বিভিন্ন জায়গায় দেখলাম ডাকাতি শুরু হয়েছে, অনেক জায়গায়। আমরা সবাই এখন অনিরাপদ দিন দিন হয়ে যাচ্ছি। আপনি রাস্তা দিয়ে যাবেন, কখন কোন দিক দিয়ে সেকে ছুরি মারে উই ডোন্ট নো। আর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, মানে কি বলবো, এরকম অপদার্থ ব্যক্তি আমার লাইফে আমি দেখি নাই। যাই হোক, শেষ করে দিচ্ছি বক্তব্য। জাস্ট আমি আজকের এই আয়োজক যারা আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, তাদেরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করি। মনে রাখবেন, 71 মানুষ জীবন দিয়েছে, এরপরে যারা ক্ষমতায় বসলেন ওরা জনগণের সাথে প্রতারণা করলেন। তারপরে 90 সালে এসে আবার আমাদের লড়াই করতে হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে। ওই সময় তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ তাদের কাঁধ মিলিয়ে লড়াই করছে, আন্দোলন করছে, করছে না? একসাথে 3টা জোট ছিল, 3 জোটের রূপরেখা ছিল। ওই রূপরেখা যদি 90 সালে বাস্তবায়ন হতো, এই 24 সালে এসে আমার ভাইদের জীবন দিতে হতো না। ক্ষমতার চেয়ার পাইয়েই সবাই যে যায় ওই মানে ইয়াতে, সে ওই যে রাবণ, মানে এরকম, যে যায় লঙ্কায় সে ওই রাবণ, মানে এরকম একটা অবস্থা। চেয়ার পেয়েই ভুলে গেল সব, জনগণের সাথে প্রতারণা করলো। আবার 24 সালে এসে এত মানুষ জীবন। এখন যদি আমরা আসলে ওই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, 5 বছর পরে আপনাদের প্রত্যেকের সন্তানকে আবার জীবন দিতে হবে, আবার রাজপথে লড়াই করতে হবে। এখন তাহলে আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয় একটাই, ইউনাইটেড, ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য ছাড়া মুক্তি নাই। এখানে বিদেশি যে আধিপত্যবাদী শক্তিগুলো আছে, এরা সব সময় চায় আমাদের ভিতরে বিভক্তি, ডিভাইডেশন, বিচ্ছিন্নতা। আমরা যত বিচ্ছিন্ন হব তত আমাদেরকে ধ্বংস করবে তারা। শিক্ষার মাধ্যমে ধ্বংস করবে, অন্য মাধ্যমে ধ্বংস করবে, আর্থিকভাবে ধ্বংস করবে। আর আমরা যত ঐক্যবদ্ধ হব, তারা এখান থেকে লেজ গুটিয়ে পালাবে। এখন আজকে যারা আছেন, আপনারা, আমরা, অন্যান্য দল, সবাইকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।